আসসালামু আলাইকুম। শুভা গল্পের মূল গল্পে যাওয়ার আগে আমি একটু দেখিয়ে নিই যে কীভাবে তোমরা এমসিকিউ এক্সামে অংশগ্রহণ করবে। তো এই লিঙ্কটা এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আর কমেন্ট বক্সে থাকবে। তো এইখানে ক্লিক করলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখানে হচ্ছে স্টার্ট এমসিকিউ এক্সামে ক্লিক করবে, রাখি। দেন স্টার্ট কুইজ। তো স্টার্ট কুইজে দিলে এরকম কোশ্চেন দেখতে পাবে। তো ধরো যে আমি হচ্ছে র্যান্ডমলি এক নাম্বার করে দাগিয়ে যাই তোমাদের দেখানোর জন্য। আচ্ছা, তো সবগুলো দেখানো শেষ হইলে এই যে এখানে দেখতে পাচ্ছ সাবমিট বাটন, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে দেখাবে সাবমিটেড। দেন ভিউ রেজাল্টস এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখতে পাবে যে তোমার কয়টা ঠিক হয়েছে কয়টা ভুল গেছে। ঠিক আছে, যেমন আমি র্যান্ডমলি দাগিয়ে হচ্ছে আমার একটা জাস্ট ঠিক হয়েছে, বাকি সবগুলো ভুল হয়েছে। দেন এইখানে হচ্ছে যেটা যেটা হচ্ছে ভুল গেছে ওটা তো হচ্ছে রেড কালার দিয়ে দেখাবে, আর যেটা ঠিক হয়েছে সেটা গ্রিন কালারে দেখাবে। দেন এখানে শো অ্যান্সার দিলে তোমরা দেখতে পাবে যে কারেক্ট অ্যান্সার কী ছিল। ঠিক আছে। তো চলো এখন মূল ক্লাসে চলে যাওয়া যাক। গুহা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সাল, এটা হচ্ছে বাংলা সাল, আর ইংরেজি 7ই মে 1861 কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ, পিতামহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে, এটা মনে রাখতে হবে, মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। তাহলে বনফুল কাব্য প্রকাশিত হয় তার কত বছর বয়সে? যখন রবীন্দ্রনাথের বয়স হচ্ছে 15 ছিল তখন প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে গীতাঞ্জলির জন্য কত সালে? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে মাল্টি ট্যালেন্টেড ছিলেন। বলা যায় সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা, আবার কি কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান সকল শাখায় তার অবদান রয়েছে। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনাত্তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 সাল, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে আমরা এখন মূল গল্পে চলে যাই। গল্পের নাম হচ্ছে শুভা। তো শুভাকে নিয়েই হচ্ছে আমাদের মূল আলোচনা হবে আজকে। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তো শুভা মানে ওর নাম অ্যাকচুয়ালি সুভাষিনী, তো সংক্ষেপে শুভা বলে ডাকে। তখন কে জানিত সে বোবা হইবে। তো প্রথমেই আমাদের যে কথাটা বলা হচ্ছে, শুভা হচ্ছে বোবা, কথা বলতে পারে না। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। আচ্ছা, তো তার শুভার বড় দুটা বোন, তাদের নাম কি ছিল? সুকেশিনী। সুকেশিনী মানে কি? যার কেশটা সুন্দর, যার চুল সুন্দর। সুহাসিনী মানে কি? যার হাসিটা সুন্দর। তাহলে সুভাষিনী মানে কি? যে ভালো করে কথা বলতে পারে, তাই না? তার নাম সুভাষিনী, বা তাকে হচ্ছে সুভাষিনী বলা হয়। কিন্তু অ্যাকচুয়ালি শুভা তো কথাই বলতে পারে না, তো তার নামের সাথে সে হচ্ছে আহ, গেল না আর কি, তার তো মিলল না। তাই মিলের অনুসারে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেছে। আচ্ছা, তো বড় দুটার মেয়ে যেভাবে হোক বিয়ে হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করেছে, কিন্তু ছোটটি বিয়ে হয়নি এখনো। তো সে হচ্ছে পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। আচ্ছা, যে কথা কয় না সে যে অনুভব করে না, ইহা সকলে মনে হয় না। এই জন্যই তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। আচ্ছা, শুভা তো কথা বলে না, তাই বলে কি তার কি ফিলিংস নাই, তার কি অনুভূতি নাই, সে কি অনুভব করতে পারে না? তো সবাই দেখা যাইতো যে বলতো যে এই মেয়ের কি হবে, কথা বলতে পারে না, এর ভবিষ্যৎ কি, একে দিয়ে কি হবে, এই সেই বলতো। তো সে তো সেসব বুঝতে পারতো, তাই না? তো এটা তো আর সবাই বুঝতে পারে না যে যে কথা বলতে পারে না তার যে হচ্ছে অনুভব করতে পারে না, এরকম তো না। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। সে যে তার বাবা মার কাছে একটা অভিশাপ হয়ে আসছে, সেটা সে ছোটবেলা থেকেই বুঝে নিয়েছিল।
তার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদা চেষ্টা করত। তো সে সব সময় হচ্ছে সবার থেকে নিজেকে গুটিয়ে রাখতো, সবসময় নিজেকে গোপন করে রাখার চেষ্টা করতো। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, সে মনে করতো যে আমাকে কেউ যেন মনে না রাখে, আমাকে সবাই ভুললে বাঁচি। কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে? সুন্দর একটা কথা বলছে যে সে চাইতো যে আমাকে সবাই ভুলুক, কিন্তু সে তো একটা বেদনা, সে তো একটা বোঝা, তাই না, তাদের সবার কাছে। তো তাকে কি ভোলা যায়? সব সময় তো হচ্ছে তার কথাই বারবার মাথায় চলে আসে। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন। তো তার মা তাকে একটা ত্রুটি স্বরূপ দেখতো, মনে হইতো যে ও একটা আমার ত্রুটি হিসেবে আসছে, বা আমাদের পরিবারের জন্য একটা ত্রুটি স্বরূপ। মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন, কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। তো এটা দেখা যায় যে মায়েরা যারা আছেন তারা কি, যে ছেলের থেকে মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেয়। তো মেয়ের মধ্যে যদি কোনো একটু খারাপ কিছু থাকে বা কোনো যদি হচ্ছে ল্যাকিংস থাকে, তো কি মনে করে যে এটা আমারই ভুল, তাইলে এরকম মনে করে না। বরঞ্চ কন্যার পিতা, তো শুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ, শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষায় যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। তো মা ইভেন তাকে গর্ভের কলঙ্ক পর্যন্ত বলে ফেলছে, যে ওকে গর্ভের কলঙ্ক মনে করতো। কিন্তু তার বাবা যে বাণীকণ্ঠ, সে তাকে একটু বেশি ভালোবাসতো, অন্য মেয়েদের তুলনায় একটু বেশি ভালোবাসতো। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাধর, ওষ্ঠাধর মানে কি? ঠোঁট, উপরের এবং নিচের ঠোঁট ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়ে উঠিত। কিন্তু শুভার কিন্তু কথা ছিল না, কিন্তু তার কি বড় বড় দুটি কালো চোখ ছিল, যেগুলো কেমন সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, আর তার ঠোঁটগুলো কি ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টা করিয়া লইতে হয়, অনেকটা তর্জমা করার মতো। তর্জমা মানে কি? তর্জমা মানে হচ্ছে অনুবাদ বা ট্রান্সলেট। তর্জমা অ্যাকচুয়ালি ওই যে অ্যারাবিক থেকে বাংলা যখন করে তখন তর্জমা ইউজ করে। আমরা তো এমনি অন্য ভাষা ইউজ করলে তো ট্রান্সলেট বলি, আর আরবি থেকে মেনলি বলা হয় যে তর্জমা করে। তো আমরা কি, আমরা হচ্ছে যে কথা যখন বলি, আমাদের দেখা যায় কি আমাদের কথার সাথে এক্সপ্রেশন বানিয়ে নিতে হয়, তাই না? যে আমরা যখন কথা বলি দেখা যায় যে ভাবের সাথে ফেসের একটা এক্সপ্রেশন আনতে হয়। সকল সময় ঠিক হয় না, ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না। মনে আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়ে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। কিন্তু সে যে কথা বলতে পারে না, তাকে তো আর আমাদের মতো ভাব তাকে বানাইতে হয় না, একা একাই সব রকম এক্সপ্রেশন অটোমেটিক্যালি চলে আসে। মুখের ভাব বই আজন্মকাল, যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে, এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। আচ্ছা, তো সে তো হচ্ছে কথা বলতে পারে না, তো অবশ্যই দেখা যায় যে সে হচ্ছে অন্য সবার থেকে একটু আলাদা ছিল, এই জন্য হচ্ছে সাধারণ তার বয়সের ছেলে মেয়ে তার সাথে খেলা করতো না, তাকে ভয় পাইতো। এটা আমাদের সমাজে হয়ে থাকে, যারা একটু হচ্ছে শারীরিকভাবে অক্ষম বা যারা হচ্ছে প্রতিবন্ধী, তাদেরকে অন্যরা একটু ভয়ই পায়। আবার দেখা যায় কি শুভা হচ্ছে শব্দহীন ও সঙ্গীহীন, সে কথাও বলতে পারে না এবং সঙ্গীহীন, তার কোনো সঙ্গীও সেরকম ছিল না। আচ্ছা, সুভাদের গ্রামের নাম কি ছিল? চণ্ডীপুর। নদীটি বাংলাদেশে একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো, বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যারা একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুর ছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্বতশ্রেণী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চলিয়াছে। তো নদীকে কার সাথে তুলনা করা হইল? শুভার মতো, ঠিক আছে? বললো ছোট একটা নদী, শুভাও কেমন? শুভাও যেমন হচ্ছে খুব একটা বিস্তৃত না, বা তাকে খুব একজন চিনে না, তো নদীটাও খুবই বিস্তৃত, খুবই সীমিত, খুব একটা বিস্তৃত না। পানিকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই, তাহার বাখারির বেড়া
আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রারই দৃষ্টি আকর্ষণ করে। তো যখন হচ্ছে কেউ নৌকা নিয়ে যায় নদীর উপর দিয়ে, তো তার ঘর এত সুন্দর যে বাইরে থেকে অটোমেটিক্যালি দৃষ্টি চলে যায়। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারোর নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। তো বলতেছে যে বাড়ি না হয় দেখে, সবার নজরে আসে, কিন্তু এই মেয়েটাকে কেউ দেখে কিনা সেটা যায় না। বাট যখনই অবসর পায়, যখনই সুভার মন চায়, সে নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, মানে মনে হয় যে নেচারই হচ্ছে তার ভাষার ভাব পূরণ করে দেয়। যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহা বোবার ভাষা, বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লিরব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক কেবল ইঙ্গিত ভঙ্গি, সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থরা ঘুমাইত, মধ্যাহ্নে মানে কখন দুপুরবেলা, যখন মাঝিরা কি করতো, খাইতে যাইত, গৃহস্থরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খিয়া নৌকা বন্ধ করিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক পিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসিতে থাকতো, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়। আচ্ছা, এবার বলতেছে সুভার যে কুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে, গোয়ালের দুটি গাভী, তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। তে সুভাদের গোয়ালের দুটা গাভী ছিল, তাদের নাম কি? একটা নাম হচ্ছে সর্বশী, আর একটা নাম হচ্ছে পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষা অপেক্ষা সহজে বুঝিত। শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্সনা করিতেছে, কখন মিলিত করিতেছে, তাহারা মানুষ অপেক্ষা ভালো বুঝিতে পারত। শুভা তার কথা বলতে পারে না, বাট তারপরেও গাভীরা বুঝতে পারতো যে কখন সে তাদের আদর করতেছে, কখন ভর্সনা করতেছে, কখন মিনতি করতেছে, তো সব কিছু বুঝতে পারতো। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তার গা চাড়িত। আচ্ছা, তো শুভা কি করত? দুটা গাভীর নাম কি কি ছিল? সর্বশী আর পাঙ্গুলি। তো সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া, মানে তার ঘাট ধরে বা গলা ধরে কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত। তার মানে কি, যে শুভা নিজের গালটা আছে না, সেই গালটা হচ্ছে ঘষত আর কি সর্বশীর সাথে। আর পাঙ্গুলি কি করত? পাঙ্গুলি হচ্ছে তার গা হচ্ছে চেটে দিত আর কি। ঠিক আছে, এটা দেখে থাকবে যাদের হচ্ছে, যারা গরু আছে বা গাভী আছে, তারা দেখবে যে এইভাবে হচ্ছে ওরা হচ্ছে এমন করে। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। তাহলে শুভা কয়বার করে যাইতো গোয়াল ঘরে? 3 বার করে যাইতো। তাছাড়া অনিয়মিত আগমন ছিল, মানে অফিসিয়ালি 3 বার যাইতো, তাছাড়াও তো যখন তখন যাইতই। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন শেষ অসময়ে তাহার এই মুখ মানে কি, বোবা মুখ বন্ধু দুটির কাছে আসিত। তো যখনই তাকে কোনো কঠিন কথা বলা হইতো বা কেউ কিছু বলতো, তখনই কি সেইখানে আসতো। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহার কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মনোবেদনা যেন বুঝিতে পারতো। তো তারা হচ্ছে বুঝতে পারতো যে আসলে এর মধ্যে কিছু একটা হয়েছে, বা হয়তো কেউ কিছু বলছে। শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করতো। তো তারা ট্রাই করতো যে শিং ঘষে ঘষে তাকে একটু সান্ত্বনা দেওয়ার ট্রাই করতো। ইহারা ছাড়াও ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। তো গাভী ছাড়া ছাগল ছিল, বিড়াল ছিল, কিন্তু তাদের সাথে এতটা ক্লোজ ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত, তারপরও তারা বেশ আনুগত্য ছিল। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে তখন শুভা কর্মকলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত। তো বিড়ালের কাজ কি? যখন তখন হচ্ছে কোলে এসে ঘুমায় যায়, এবং শুভা তাহার গ্রীবা
এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নির্দেশনে বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। তো বিড়াল ঘুমাইতো আর শুভা কি করতো, আঙ্গুল দিয়ে তাকে হচ্ছে জাস্ট বুলাই দিত আর কি। তো এটা দ্বারা তো আসলেই তার ঘুম আরও ভালো হয়, তো সেটা আর কি বুঝাই দিত আর কি। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটেছিল। তো এগুলো তো গেলো নিম্ন শ্রেণী। এবার উন্নত শ্রেণী বলতে কি, মানুষের মধ্যেও একটা সঙ্গীত ছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। কিন্তু তার সাথে যে সম্পর্ক কেমন সেটা বোঝা মুশকিল, কারণ সে কথা বলতে পারতো, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। আচ্ছা, গোসাইদের ছোট ছেলেটি, তার নাম হচ্ছে প্রতাপ। তো কার সেই সঙ্গীটার নাম কি? প্রতাপ। কার ছোট ছেলে? গোসাইদের ছোট ছেলে। লোকটি নিতান্ত অকর্মণ্য, মানে কি অকাজের। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ্পা সে আশা ত্যাগ করিয়াছেন। বলছে সে যে মানে কিছু করে যে সংসারে হাল ধরবে, এটা আর তারা এক্সপেক্টই করে না। অকর্মণ্য লোকেরা এই সুবিধা যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়। তো যারা অকর্মণ্য, যাদের কোনো কাজ নাই, তো তাদের একটা সুবিধা আছে কি, আসলে আত্মীয় স্বজনরা বিরক্ত যদিও হয়, বাট যাদের সাথে তার সম্পর্ক নাই তাদের প্রিয় পাত্র হয়। কেন? কারণ সে হচ্ছে কাজের না, তো তাকে যখন তখন ফ্রি পাওয়া যায়, ছোটোখাটো কাজ করিয়ে নেওয়া যায়, তাই না? তো এটা তো তাদের জন্য সুবিধা যে হ্যাঁ, ওকে তো সবসময় পাওয়া যাচ্ছে। কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরাসরি সম্পত্তি হইয়া দাঁড়ায়, সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের যেমন এক একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটা অকর্ম সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানে তাদেরকে হাতের কাছে পাওয়া যায়। তো যেখানে হচ্ছে কাজ কাম মানে কম পড়ে সেখানে হচ্ছে, বা লোক কম পড়ে সেখানে তাকে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ ফেলে মাছ ধরা। এটা ছিল প্রতাপের প্রধান শখ। এতে কি অনেক সহজে সময় কাটানো যায়, কারণ ছিপ ফেলে ওয়েট করে মাছ হচ্ছে আসে কিনা, ঠিক আছে, ছিপের খাবারটা খায় কিনা, এই ওয়েট করতে করতে এক সময় পাইলে মাছ নিয়ে নেয়। অপরাহ্নে মানে কি দুপুরবেলা নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যেত। তাইলে প্রতাপকে দুপুরবেলা নদীর তীরে এই কাজে মানে হচ্ছে মাছ ধরতে দেখা যেত, এবং এই উপলক্ষে শুভার সহিত তার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটি সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে। তো যে কাজই করুক না কেন, একটা সঙ্গী পেলে প্রতাপের ভালো লাগে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই যে একটা ভালো কথা বলছে, যে মাছ ধরতেছে সেই সময় চুপচাপ, কাজ কি চুপচাপ হচ্ছে আমি ছিপ ফেলে আমি জাস্ট দেখবো যে মাছ আমার জালে আটকা পড়তেছে কিনা, তাই না? তো এইখানে ওই কথা বলা আসলে পছন্দের না। এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝতো, এই জন্য আর কি প্রতাপ বলতো না সঙ্গী পাইছি আর কথা বলে না, এটা তো আরো বেটার হইল। এই জন্য সকলে শুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে সু বলিয়া রাখিত। তার মানে কি আরেকটু আদর করে শুভাকে সু বলতো। শুভা তেঁতুল তলায় বসে থাকতো এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকতো। তাহলে শুভা কোথায় বসে থাকতো? তেঁতুল গাছের তলায় বসে থাকতো। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, শুভা তাহা নিজে সাজিয়ে আনিত। পান মানে কি, পান খায় না অনেকে দেখবা, তো ওই পান শুভা নিজেই বানাই দিত প্রতাপের জন্য, এবং বোধ করে অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত। তো শুভা বসে থাকতো আর কি ইমাজিন করতো, প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। মানে শুভা চাচ্ছে যে প্রতাপের আমি কোনো একটা কাজে লাগি, যেন মনে হয় যে আমি হচ্ছে পৃথিবীর একটা ইউজলেস মানুষ না। একে তো প্রতাপ হচ্ছে অকর্মণ্য, তার কোনো কাজ নাই। শুভা আবার চাচ্ছে যে সে দেখাইতে, নিজেকে প্রমাণ করতে যে না আমারও ভ্যালু আছে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সমস্যা একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। বলিত, তাই তো আমাদের শুভির যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। তো শুভা আর কি ভাবতো যে যদি এমন কিছু করতে পারতাম, যে প্রতাপ বলতো আরে আমাদের শুভার যে এত ক্ষমতা, এটা তো জানতাম না। মনে করো শুভা যদি জলকুমারী হইতো, জলকুমারী, তাই না, জলপরী, যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠে একটা সাপের মাথার মণি। আচ্ছা, এগুলো তোমরা ছোটবেলা অনেকে শুনে থাকবে, যে বলে না যে সাপের মাথার মণি থাকে, মণি দিয়ে হচ্ছে অনেক কিছু পাওয়া যায়, অনেক ধন সম্পদ পাওয়া যায়। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলের ডুব মারিত, এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া। তো বলতেছে এমন যদি হইতো,
আমি হচ্ছে একটা সাপের মণি দিয়ে যাইতাম। তো প্রতাপ হচ্ছে তার এই তুচ্ছ মাছ ধরাকে রেখে সে হচ্ছে জলের নিচে যাইতো, টুপ মারতো, দেখতো যেটা কে, গিয়ে দেখতো কি আমাদের বাণীকণ্ঠের ঘরে সেই বোবা মেয়ে সু, আমাদের সেই মনিত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। ঠিক আছে, তাহা কি হইতে পারিত না, তাহা কি এত অসম্ভব? তো শুভা বলতেছে এটা কি এমন হইলে কি হইতো না, এটা কি খুবই ইম্পসিবল একটা বিষয়। আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া পানিকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতে আশ্চর্য করিতে পাইতেছে না। তো বলতেছে এটা যদিও ইম্পসিবল না, কিন্তু দুর্ভাগ্যবশত শুভা হচ্ছে বাণীকণ্ঠের ঘরে জন্মেছে, আর প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারতেছে না। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে ক্রমে সে যেন আপনাকে আপনাকে মানে কি নিজেকে আপনি অনুভব করতে পারতেছে। এর মানে কি সে নিজেকে আপনি কাকে বলে? আপনি যখন হচ্ছে একটা বয়স, একটা সার্টেন বয়সের পর কি মনে হয় যে তুমি তুমি বলা যায় না, আপনি বলতে হয় না, তার মানে কি বয়স বৃদ্ধিকে বোঝায় বা এরকম কিছু। তো শুভা নিজেকে মনে হয় আপনি অনুভব করতে পারতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারতেছে না। তো সে তার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতেছে। তো সে বুঝতেছে না আসলে এমন কেন হচ্ছে। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাইয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাকিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমানা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও ধমধম করিতেছে, একটি কথা কহিতে পারতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। তো সে আর কি একদিন পূর্ণিমা রাতে তো দেখতেছে, পূর্ণিমা চাঁদ দেখতেছে, আর সে নিজের সাথে তুলনা করতেছে আর কি। আচ্ছা, শয়ন গৃহ মানে কি রেস্ট রুম বা শোবার যেটা ঘর সেটা। এদিকে কন্যা ভাড়াগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে। তো এদিকে দেখা যাচ্ছে শুভার পিতামাতাকে একটু চিন্তা করতেছে, বড় মেয়ে বড় হয়ে গেছে, এদিকে হচ্ছে লোকেও নিন্দা করতেছে। এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। পানিকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এই জন্য তাহার সত্য ছিল। তো পানিকণ্ঠ কিন্তু মোটামুটি সচ্ছল ছিল, ঠিক আছে, মোটামুটি হচ্ছে ওয়েল অফ ছিল, আর কি দুই বেলা মাছ ভাত খায়, এই জন্য তার শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে আসিয়া কহিল চলো কলিকাতায় চলো। তো এই জন্য বাণীকণ্ঠ কিছুদিন একটু বাইরে গেল, বিদেশে গেল, দেন এসে কি বলো, চলো সবাইকে বললো যে কলিকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। তো শুভা অনেক কষ্ট পাইল এই ক্ষেত্রে। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাবা মার সঙ্গে ফিরিত, ডাকর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে তাকিয়া কি একটা বুঝিয়ে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। তো শুভা ট্রাই করতেছিল ওসব কিছু বোঝায়, কিন্তু তারা কিছু বলতো না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে, বলে আবার মাছের দিকে মনোযোগ করিল। অবশেষে প্রতাপ সাহেব কিছু একটা বললো যে কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, আচ্ছা ঠিক আছে বিয়ে কর, কিন্তু আমাকে ভুলিস না। আচ্ছা, তো এইখানে বিষয়টা হইলো যে শুভা পছন্দ করতো প্রতাপকে, কিন্তু প্রতাপ হচ্ছে সেইভাবে মানে সে সে কিন্তু বুঝাইতো না সে পছন্দ করে কিনা, কিন্তু যেটা মনে হয় যে সেও কিছুটা পছন্দ করতো, বাট সে বলতো না এরকম। আর যখন শুনলো যে বিয়ে হয়েছে, আচ্ছা ঠিক আছে বিয়ে হয়েছে বিয়ে করো, বাট আমার ভুল না। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম? শুভা তেমনই করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। কপল মানে কি? কপল মানে কপাল না, কপল মানে হচ্ছে গাল। আচ্ছা, তো শুভাও ট্রাই করলো যে কিছুটা বাণীকণ্ঠকে বুঝাইতে, দেখি তারপর। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপটপ করিয়া
অশ্রুজল বইতে লাগলো। তো যেহেতু কলকাতা চলে যাবে, সে হচ্ছে তার যে গাভী ছিল তাদের কাছে বিদায় নিল, কিছু বললো, এরপর কি টপ টপ করে কান্না করতে লাগলো। সেদিন সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি, সুভা স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া তাহাদের সেই চিরপরিচিত নদী তটে সস্প সজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু পাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো। ঠিক আছে, তো সে চাচ্ছিল যে কোনোভাবে যেন আমি না যেতে পারি, আমাকে তুমি ধরে রাখো। সেবার শব্দার্থ পড়ি আমরা কিছু। গর্ভের কলঙ্ক মানে কি? সন্তান হিসেবে কলঙ্ক। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট মানে কি? বড় পাতা বিশিষ্ট। এখানে কি চোখের পাতাকে বোঝাচ্ছে, যে বড় বড় চোখের পাতা। ওষ্ঠাধর মানে কি? ওষ্ঠ এবং অধর। তো উপরের আর নিচের ঠোঁট দুইটাকে বলা হয় ওষ্ঠাধর। কিশলয় মানে কি? গাছের নতুন পাতা। তর্জমা মানে হচ্ছে অনুবাদ। অস্তমান মানে কি? ডুবে যাচ্ছে এমন। অনিমেষ মানে কি? পলকহীন বা অপলক। উদয়ান্ত মানে কি? আবির্ভাব ও তিরোভাব, ওঠা ও ডুবে যাওয়া। ছায়ালোক মানে কি? কোনো বস্তুর উপর আলো পড়লে বিপরীত দিকে যে প্রতিবিম্ব হয় তা হচ্ছে ছায়া। বিজন মহত্ব মানে কি? জনশূন্য, নির্জন বা এরকম। মহত্ব মানে কি? মহৎ গুণ। বিজন মহত্ব মানে কি? কোলাহল মুক্ত প্রকৃতি, আকর্ষণীয় দিক। তন্নি মানে হচ্ছে ক্ষীণ ও সুগঠিত অঙ্গবিশিষ্ট। বাখারি, কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। বাখারি তোমরা দেখে থাকবে, যারা হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় না আমাদের গ্রামের এলাকাগুলোতে, যারা ধরো বিভিন্ন রকমের ঘাড়ে ক্যারি করে নিয়ে যায় অনেক কিছু, তাই না? কি বলা যায়, হকার বলা যায়। তো ওই যে ওই বাখারি, এটাকে বলা হয় বাখারি। আচ্ছা, ঢেকিশালা। ঢেকি মানে কি? এখন তো আমরা মেশিনে হচ্ছে আটা কুটি না, চাল চাল দিয়ে আটা কুটি। তো এক সময় দেখা যেত পায়ে করে হচ্ছে, পায়ে পিষে বা পায়ে হচ্ছে ঢেকি থাকতো একটা, ওটাতে করে হচ্ছে ধান থেকে চাল করা হইতো বা চাল থেকে আটা করা হইতো। এখনো গ্রামে দেখা যাবে, খুবই কম। গার্হস্থ্য সচ্ছলতা, পারিবারিক জীবনে, দৈনন্দিন জীবনে সচ্ছলতা। চিরনিস্তব্ধ হৃদয় উপকূল, শান্ত হৃদয়। ঝিল্লিরব পূর্ণ মানে কি? ঝিঝি পোকার আওয়াজে মুখর। বিজন মূর্তি মানে কি? নির্জন অবস্থা। গণ্ডদেশ মানে কি? গাল। মুখ মানে কি? বধির বা বোবা। বিষাদ শান্ত, দুঃখমগ্ন। পূর্ণিমা তিথি, চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়। কন্যা ভারগ্রস্ত পিতামাতা, যে পিতামাতার বিবাহযোগ্য কন্যার এখনো বিয়ে হয়নি। কপল মানে কি? গাল। গণ্ডদেশ মানেও কিন্তু গাল। নেত্রপল্লব মানে কি? চোখের পাতা। শুক্লা দ্বাদশী মানে কি? চাঁদের 12তম দিন। আচ্ছা, শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। তো এই এই গল্প থেকে আমরা কি বুঝতে পারি? যে যারা কথা বলতে পারে না, তাদের অনুভূতি আছে, তাদেরও অনেক ইচ্ছা থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা হচ্ছে নির্যাতিত, তাদের হচ্ছে কথা শোনা হয় না, তাদেরকে অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যের মতো তাদেরকে হচ্ছে মূল্যায়ন করা হয় না। ঠিক আছে, দেখা যায় কেউ কেউ তাদেরকে বোঝা হিসেবে ধরে, বা বলা যায় কি যে আসলে তারা তো কোনো কাজের না। তো এই জন্য মনে হয় যে আসলে একে রেখে আমাদের কী লাভ, তাই না? তো এরকম অনেক কিছুই তাদের ফেস করতে হয়। কিন্তু আসলে কি, যে তারা কথা বলতে না পারলেও তাদের তো অনুভূতি আছে, তাই না? তো এই ছিল আজকের শুভা গল্প। আর এর সাথে হচ্ছে এক্সাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে।